হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ব্যাংকিং থেকে মনিটারি পলিসি কমিটি, ব্যাংকিংয়ের বিভিন্ন ক্লাসিফিকেশন এবং সেই সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় ডিটেলসে আলোচনা করব। প্রথমে যে বিষয়টা রয়েছে সেটা হলো মনিটারি পলিসি কমিটি এবং মনিটারি পলিসি কমিটির মনিটারি পলিসি রিপোর্ট। তো এমপিসি বা মনিটারি পলিসি কমিটি কাকে বলে? প্রথমত আমরা এই সেন্টেন্সটা দেখব, এর মধ্যে এই শব্দগুলোর উপর আমরা গুরুত্ব আরোপ করব। যখনই আমরা অর্থনীতির কোনো টার্মস পাবো তখনই আমরা কিন্তু সেই শব্দগুলোকে বিশ্লেষণ করব, তাহলে অনেকটা অর্থ সেই জায়গা থেকেই বেরিয়ে আসবে। তো মনিটারি পলিসি কমিটি এমপিসি নামটা থেকে বোঝা যাচ্ছে এটা একটা কমিটি। কিসের কমিটি? যারা কিনা ঠিক করবে মনিটারি পলিসি কি হবে, অর্থাৎ আরবিআই এর যে মনিটারি পলিসি হয়ে থাকে সেটা যারা ঠিক করে, রিজার্ভ ব্যাংকের যারা এই পলিসিটা ঠিক করছে সেই যে কমিটি, তাদেরকেই বলা হচ্ছে মনিটারি পলিসি কমিটি। তো মনিটারি পলিসি সংক্রান্ত বিষয় আগে আমরা জেনেছি। তো এখানে যারা এই মনিটারি পলিসিটা ঠিক করছেন সেই কমিটিটাকে বলা হচ্ছে মনিটারি পলিসি কমিটি। এটা সম্প্রতি তৈরি করা হয়েছিল, মানে আমরা যদি দীর্ঘ ইতিহাস দেখি তাহলে কিন্তু খুব বেশি দিন আগের এটা নয়। 2016 সালে আরবিআই অ্যাক্ট 1934 এটাকে অ্যামেন্ড করা হয়। আরবিআই অ্যাক্ট 1934, যার মাধ্যমে আরবিআইটা তৈরি হয়েছিল, সেই অ্যাক্টটাকে একটা অ্যামেন্ড করা হয়, সংশোধন করা হয়, যেখানে এই এমপিসিটা মনিটারি পলিসি কমিটিটাকে একটা স্ট্যাচুটরি অর্থাৎ আইন স্বীকৃত একটা বডি হিসেবে নিয়ে আসা হয় মনিটারি পলিসি কমিটিটাকে। তো এখানে আমাদের মনে রাখার মতো বিষয় হলো 2016তে এই এমপিসি বা মনিটারি পলিসি কমিটি এটাকে একটা সুনির্দিষ্ট ব্যবস্থার মধ্যে আনা হচ্ছে। এরপর গুরুত্বপূর্ণ বিষয় যে এরা কি করে, মূল বিষয় এদের মূল কাজটা কি? ডিসিশন অন মনিটারি পলিসি ম্যাটার্স টু মিট ইনফ্লেশন টার্গেট। তাহলে এরা ডিসিশন নেয়, এই যে মনিটারি পলিসি কমিটি এরা ডিসিশন নেয় যে ইনফ্লেশন টার্গেট অর্থাৎ মূল্য বৃদ্ধি ঠিক কতটা মধ্যে বেঁধে রাখা হবে, সেই যে টার্গেটটা, সেটা কিন্তু সেই টার্গেটটা অ্যাচিভ করার জন্য এরা পলিসিটা ঠিক করে যে এই টার্গেট অ্যাচিভ করতে গেলে কি পলিসি আমাকে নিতে হবে এই মুহূর্তে, সেটা ঠিক করে মনিটারি পলিসি কমিটি। আরও পরিষ্কার করে বললে, এখানে এর পরে রয়েছে, আমি একটু বলে দিই, সেটা হচ্ছে ইনফ্লেশন কতটা হবে সেটা কিন্তু 4 ± 4% ধরা হয়, অর্থাৎ জিডিপির ±4%, এটাই হচ্ছে আমাদের ইনফ্লেশন টার্গেট। এটা কিন্তু মনে রাখতে হবে যে এই ইনফ্লেশন টার্গেট অর্থাৎ কতটা মূল্য বৃদ্ধির মধ্যে বেঁধে রাখতে হবে, এটা আরবিআই ঠিক করছে। আরবিআই এর মনিটারি পলিসি যে কমিটি রয়েছে সেই কমিটি ঠিক করছে যে এই ±4 মধ্যে বেঁধে রাখতে হলে আমাদের কি পলিসি নিতে হবে, সেটা এমপিসি ঠিক করছে। তো এখানে এই বিষয়টা বলা আছে, এটাই মাত্র বললাম। 4% মনিটারি পলিসি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অনুযায়ী আরবিআই হচ্ছে এই ইনফ্লেশনটা 4%-এর মধ্যে রাখতে তারা বাধ্য, ±4%, অর্থাৎ এটা ম্যাক্সিমাম 6 হতে পারে, মিনিমাম এটা 2 হতে পারে। তো এই মনিটারি পলিসি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট একটা এগ্রিমেন্ট ছিল যেখানে ঠিক হয়েছিল যে এইটা রাখতে হবে, ±4% এটা রাখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এই ধরনের ইনফরমেশন থেকে কিন্তু প্রশ্ন তৈরি হয় যে এই মনিটারি পলিসি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অনুযায়ী ইনফ্লেশন টার্গেটিংটা কত, একেবারে অপশান মধ্যে দিয়ে দেবে 3, 4, 5, 6%। তো এটা মনে রাখতে হবে যে 4% এটা হচ্ছে টার্গেট, মূল্যবৃদ্ধি 4%-এর মধ্যে রাখতে হবে, এটা মনিটারি পলিসি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট বলে থাকে। তো এখানে একটা প্রশ্ন পাওয়া গেল, এখান থেকে প্রশ্ন তৈরি হবে এবং আগামী দিনেও প্রচুর এখান থেকে প্রশ্ন কিন্তু থাকবে। তো যদি এটা না মেনটেন হয়, কোনো কারণে যদি ইনফ্লেশনটা আরও বেড়ে যায় বা যদি মন্দা চলে আসে, ডিফ্লেশন চলে আসে, তো সেখানেও কিন্তু আরবিআইকে জবাবদিহি করতে হয় সরকারকে যে কেন এটা তারা বেঁধে রাখতে পারলো না। 3টে কনজিকিউটিভ মান্থ পরপর 3 মাস যদি এটা বাড়তে থাকে ইনফ্লেশন, তাহলে কিন্তু তাকে জবাবদিহি করতে হয়।
তো মনিটারি পলিসি কমিটি এই জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কমিটি, একেবারে রিজার্ভ ব্যাংকের খুব গুরুত্বপূর্ণ একটা কমিটি, যারা কিনা এই পুরো বিষয়টাকে কন্ট্রোল করে থাকে, কতটা ইনফ্লেশন থাকবে সেটা এই এগ্রিমেন্ট অনুযায়ী ঠিক হয়েছিল। তারা ঠিক করে যে এই ইনফ্লেশনটাকে আমরা বেঁধে রাখবো কি করে, অর্থাৎ ওই শেয়ার আর এসএলআর এই যে পার্সেন্টেজগুলো আমরা বেঁধে দিচ্ছি, সেটা কিন্তু ওই মনিটারি পলিসি কমিটি থেকে আসছে। এইবার কমিটি তো হলো, কমিটির মধ্যে কতজন সদস্য থাকবে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই সদস্যের মধ্যে কারা থাকবেন সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে বলা হচ্ছে যে 6 জন এই কমিটিতে থাকবেন, এমপিসিতে, মনিটারি পলিসি কমিটিতে 6 জন থাকবেন। সেই 6 জনের মধ্যে কারা কারা রয়েছেন? আরবিআই এর গভর্নর তো অবশ্যই থাকবেন অ্যাজ চেয়ারপারসন, উনি এই কমিটির চেয়ারম্যান, মনিটারি পলিসির চেয়ারম্যান আরবিআই এর গভর্নর, এবং তার সাথে থাকছেন ডেপুটি গভর্নর ইনচার্জ অফ মনিটারি পলিসি। তো আমরা জানি যে আরবিআই এর একজন গভর্নর থাকেন এবং তার সাথে আরও 4 জন ডেপুটি গভর্নর, কিন্তু আরও 4 জন থাকেন। এখন এখানে কোন ডেপুটি গভর্নর থাকছেন? যিনি কিনা মনিটারি পলিসির ইনচার্জ, সেই যে ডেপুটি গভর্নর, অর্থাৎ এই 4 জনের মধ্যে একজন, তিনি কিন্তু এই কমিটিতে থাকবেন। অর্থাৎ এখানে 2 জন হলো। আর কে থাকছেন? ওয়ান অফিসিয়াল নমিনেটেড বাই দ্য আরবিআই বোর্ড। আরবিআই বোর্ড ঠিক করছে আর একজন কে থাকবেন, তাহলে 3 জন হয়ে গেল আরবিআই থেকে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে 3 জন সদস্য এই 6 জনের মধ্যে থাকছেন, আর বাকি 3 জন থাকছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসার। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক করে দিচ্ছে আর 3 জন কে এই 6 জন মেম্বারের কমিটিতে থাকছেন। তাহলে 3 জন আরবিআই থেকে, গভর্নর, ডেপুটি গভর্নর আর একজন নমিনেটেড ব্যক্তি আরবিআই থেকে, আর বাকি 3 জন থাকছেন সরকার থেকে। এটা হলো মনিটারি পলিসি কমিটির কতজন সদস্য থাকবেন এবং কোন জায়গা থেকে তারা থাকবেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। স্ট্রাকচারটা মনে রাখতে হবে, এই জায়গা থেকে প্রশ্ন তৈরি হতে পারে যে এই কমিটিতে কে কে রয়েছেন, কোন জায়গা থেকে কতজন আসছেন, এখানে স্ট্রাকচারটা দেওয়া রয়েছে। এবার হচ্ছে ডিসিশন মেকিং। দ্য কমিটি মিট 4 টাইম এ ইয়ার, খুব গুরুত্বপূর্ণ। এই কমিটি বছরে 4 বার এই কমিটির মিটিং হয়। MPC decision are taken on the majority basis and the chairman of the committee will have casting vote only, no veto power. অর্থাৎ এই বিষয়টা আমরা পলিটিতে জানি, বিষয়টা কি হয়। এই কমিটির মেজরিটি যা বলবে সেটাই হচ্ছে ফাইনাল ডিসিশন। চেয়ারম্যানের কিন্তু কোনো ভেটো পাওয়ার নেই, অর্থাৎ চেয়ারম্যান মনে করলে কোনো ডিসিশনকে নাকচ করে দিতে পারেন না, তার সেই ক্ষমতা নেই। তিনি শুধুমাত্র কাস্টিং ভোট দেন, অর্থাৎ যখন ইকুয়াল ভোটিং হয় তখনই শুধুমাত্র এই চেয়ারম্যান এখানে ভোট দিতে পারেন। কারণ যেহেতু 6 জন কমিটি রয়েছে, 3 জন অর্ধেক ভোট হয়ে যেতে পারে। তো সেই রকম জায়গাতে সেরকম পরিস্থিতি তৈরি হলে তখন আরবিআই এর গভর্নর এখানে ভোট দেন। আচ্ছা, এরপর এর কি ব্যবহার রয়েছে, ইমপ্লিকেশন? আর্লিয়ার ডিসিশন অন মনিটারি পলিসি ওয়ার টেকেন সোলি বাই দ্য আরবিআই। এই যে মনিটারি পলিসি কমিটির যে ডিসিশন ছিল সেটা শুধুমাত্র আরবিআই নিত কোনো এক সময়। উইথ দ্য এস্টাবলিশমেন্ট অফ মনিটারি পলিসি কমিটি, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ ইকুয়াল সে ইন ডিসিশন মনিটারি পলিসি ম্যাটার। তো আরবিআই আগে একচ্ছত্রভাবে ডিসিশনটা নিত যে মনিটারি পলিসি কেমন হবে, কীরকম থাকবে, সেটা শুধুমাত্র আরবিআই নিত। কিন্তু এখানে দেখছি কি আমরা 6 জন মেম্বারের কমিটি হয়ে গেছে, তার মধ্যে অর্ধেক আরবিআইয়ের মেম্বার, অর্ধেক সরকারের মেম্বার, গভর্নমেন্টের মেম্বার। তাহলে ডিসিশনটা কিন্তু এখন শুধুমাত্র আরবিআই নেয় না, সরকার থেকেও 3 জন এখানে লোক থাকছে। এবার মনিটারি পলিসি রিপোর্ট। তো আরবিআই মনিটারি পলিসি রিপোর্ট পাবলিশ করবে অবশ্যই। কমিটি তো রয়েছে, তাদের রিপোর্টটাও তারা পাবলিশ করে প্রত্যেক 6 মাস অন্তর, অর্থাৎ বছরে 2 বার এরা রিপোর্ট পাবলিশ করে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে MCLR, খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম রয়েছে, মার্জিনাল কস্ট অফ ফান্ড বেস লেন্ডিং রেট। এখানেও আমরা কি করব, এই যে ওয়ার্ড মিনিংগুলো বোঝার চেষ্টা করব। মার্জিনাল কস্ট মানে প্রান্তিক যে কস্ট, প্রত্যেক এক ইউনিটে যে কস্টটা বাড়ে সেটা হচ্ছে মার্জিনাল কস্ট। ফান্ড বেসড লেন্ডিং রেট, লেন্ডিং রেট মানে যে রেটে ধার দেওয়া হয় সেটা হচ্ছে লেন্ডিং রেট। ধার নেওয়ার জন্য যে সুদ বসানো হয় সেটা হচ্ছে লেন্ডিং রেট, সেই রেটটাকে বলা হয় লেন্ডিং রেট। তো ফান্ড বেস লেন্ডিং রেট, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোনো একটা ব্যাংক, তার তো একটা সুদের পার্সেন্টেজ আছে, সে যখন লোন দেয় কোনো একটা ব্যাংক, তার একটা সুদের পার্সেন্টেজ আছে। সেই পার্সেন্টেজটা কোনো ব্যাংক কিভাবে নির্ধারণ করে, তার একটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে MCLR, যেটা কিনা একদম রিসেন্ট পদ্ধতি, আগে এই পদ্ধতি মেনটেন করা হতো না। কেন হতো না সেটা পরে আসছি, বিষয়টা বলতে বলতে আমরা বিষয়টা বোঝার পরে বলবো। তো মার্জিনাল কস্ট অফ ফান্ড বেস লেন্ডিং রেট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই অনুযায়ী কোনো ব্যাংক তার লেন্ডিং রেট কত হবে, সে কত পার্সেন্টে
যে অর্থ ধার দেবে বা লেন্ড করবে বা লোন দেবে সেটা কিন্তু নির্ধারিত হয় এমসিএলআর অনুযায়ী। বিষয়টা কি ছিল? বিষয়টা হচ্ছে এই নতুন এটা পলিসি 2016 1 এপ্রিল এটা আসছে। নিউ মেথোডোলজি ফর ক্যালকুলেশন অফ দ্য বেস রেট বেসড অন মার্জিনাল কস্ট অফ ফান্ড রেট রাদার দেন কস্ট অফ ফান্ড। তো আগে ছিল বেস রেট। এই বেস রেট হচ্ছে যে রেটটার নিচে কিন্তু কোনো ব্যাংক ধার দিতে পারছে না বা তার উপরেও পাচ্ছে না, তার একটা নির্দিষ্ট সেই রেটেই তাকে দিতে হবে, আরবিআই থেকে এরকম ঠিক করে দেওয়া হয়। তো সেই বেস রেট সেটা কীরকমভাবে ক্যালকুলেশন করা হবে সেটা আগে অন্যভাবে ক্যালকুলেশন করা হতো, কিন্তু এখন 4টে জিনিস দেখে এটা ক্যালকুলেশন করা হয়। অর্থাৎ এই যে কত পার্সেন্ট সুদ রাখতে পারবে একটা ব্যাংক, সেটা 4টে জিনিসের উপর ডিপেন্ড করে। খুবই গুরুত্বপূর্ণ, বাস্তব জীবনের সাথে সম্পর্কিত, যেহেতু এই সমস্ত বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন রয়েছে এবং এই জায়গা থেকে এই জন্যই প্রশ্ন তৈরি হয়। এটা ব্যাংক কী করে, কীভাবে ক্যালকুলেট করে বিষয়টাকে? মার্জিনাল কস্ট অফ ডিপোজিট, যত ডিপোজিট তার মধ্যে রয়েছে তার যে মার্জিনাল কস্ট রয়েছে সেটা তারা ক্যালকুলেট করে প্রথমে। আর কি ধরলো তার সাথে? সিআরআর আর এসএলআর যেটা তাকে মেনটেন করতে হয়, এই মেনটেনেন্সের জন্য যে কস্ট রয়েছে, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও যেটা নিজের কাছে রাখতে হয়, সিআরআর যেটা আরবিআইয়ের কাছে রাখতে হয়, তো এটা মেনটেনের যে খরচ রয়েছে, মেনটেনিং কস্ট, সেটা ধরা হয়। অপারেশনাল কস্ট অফ ব্যাংক চালাতে গেলে তার নানান রকম যে খরচ রয়েছে, তার যে ঘরের যে রেন্ট রয়েছে, বিদ্যুতের বিল রয়েছে, নানান রকম যে বিষয়, সেটা এখানে হিসেব করা হয়। 10 ইয়ার প্রিমিয়াম, 10 ইয়ার প্রিমিয়ামটা কি? লোনটা কত সময়ের জন্য দেয়া হবে সেই সময়টাও এর মধ্যে ক্যালকুলেট করা হয়। তো এই 4টে জিনিস ক্যালকুলেট করে এমসিএলআরটাকে বার করা হয়, এমসিএলআরটাকে এই 4টে জিনিসের মধ্যে ধরা হয়। তো এরপরে তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আগে ছিল কি, আগে শুধুমাত্র বেস রেট একটা ক্যালকুলেশন করা হতো, যেখানে এত কিছু বিষয় আসতো না। তার ফলে সমস্যাটা কোথায় হতো? মূল বিষয়টা হচ্ছে এইটা, এখানে যে রেড কালারে লেখা রয়েছে এটা হচ্ছে মূল বিষয়। এখানে কি হতো? আরবিআই রেপো রেট যখন চেঞ্জ করছে, অর্থাৎ রিপারচেজ রেট যখন চেঞ্জ করছে, রেপো রেট কেন চেঞ্জ করে? মার্কেটে অর্থটা কত যাবে কতটা যাবে না সেটা অনুযায়ী রেপো রেট চেঞ্জ করে। তো এই ক্যালকুলেশনে আরবিআই যখন রেপো রেট চেঞ্জ করছে, তাহলে তার ডিপোজিট রেটটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ডিপোজিট রেটটাও চেঞ্জ হয়, অর্থাৎ ব্যাংকে টাকা জমা রাখলে যে রেটে সে সুদরা দিত ব্যাংক, সেটা পাল্টে যাচ্ছে এবং তার সাথে সাথে ধার দেওয়ার রেটটাও, লেন্ডিং রেটটাও পাল্টে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে? আরবিআই যদি রেপো রেট রিডিউস করে, ব্যাংকেও কিন্তু রেপো রেট রিডিউস করতে সে বাধ্য হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, কোনো একটা ব্যাংক যদি মনে করে যে আরবিআই সুদ কমিয়েছে, আমি কমাবো না, আমি যেমন সুদ নিচ্ছি সেরকম নিয়ে যাব, এরকম কোনো ব্যাংক ঠিক করতে পারে? তাহলে কি হবে? আরবিআই যে পলিসিটা নেয় যে এখন মার্কেটে অর্থ বেশি হয়ে গেছে, মার্কেটে থেকে টাকা তুলতে হবে, এই পলিসিটা যখন আরবিআই নিচ্ছে, ব্যাংক যদি সে তার উল্টো পলিসি নেয়, তাহলে কিন্তু আরবিআইয়ের যে উদ্দেশ্য সেটা কিন্তু ফুলফিল হবে না। তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে, আরবিআই মনিটারি পলিসি আর কাজই করবে না। তো এইখানে সেই জন্য এই এমসিএলআর এর চেঞ্জটা আনা হচ্ছে এবং সেটা কিন্তু ব্যাংকেও, যেহেতু তার ওই লেন্ডিং রেটটা অটোমেটিক পাল্টে যাচ্ছে এই ডিপোজিট রেটের জন্য, তার জন্য কিন্তু মনিটারি পলিসিটাও কাজ করছে, ব্যাংক কিন্তু বাধ্য হচ্ছে এই বিষয়টাকে আনতে। আমি একটু জিজ্ঞাসা করে নেব বিষয়টা বোঝা গেল কিনা। গুরুত্বপূর্ণ বিষয়, এমসিএলআর বিষয়টা গুরুত্বপূর্ণ, ফুল ফর্ম তো পড়তেই পারে, আসতেই পারে, তার সাথে সাথে কনসেপচুয়াল ক্ল্যারিটিটাও কিন্তু খুব বেশি করে দরকার। তো এটা অবশ্যই জানা প্রয়োজন। এমসিএলআরটা বোঝা গেছে? এটা একটা ক্যালকুলেশন, এই 4টে ফ্যাক্টরের ওপর বেস করে এমসিএলআর ক্যালকুলেশনটা করা হয়, এবং করা হয় এই কারণে যাতে করে ব্যাংক আরবিআইয়ের মতন, আরবিআই যেমন পলিসি নিচ্ছে, রেপো রেট কমালে তার পুরো রেটটাই সে কমাবে, রেপো রেট বাড়ালে তার রেটগুলোও সে বাড়াবে। এই জন্যই কিন্তু এই এমসিএলআর ক্যালকুলেশনটা করা হয় এবং এই 4টে বিষয় ধরে করা হয়। ওকে, কারো অসুবিধা থাকলে একটু বলবে, আমি আরেকবার বলে দেবো। আচ্ছা, তাহলে নেক্সট পোর্শন বলি। এভরি ব্যাংক ক্যালকুলেট ইট ওন এমসিএলআর রেট বেসড অন দ্য কস্ট অফ ডিপোজিট, অপারেশনাল কস্ট, রিজার্ভ রিকোয়ারমেন্ট, 10 ইয়ার প্রিমিয়াম এটসেট্রা। ওই যে 4টে কস্ট বলা হলো, সেই অনুযায়ী প্রত্যেক ব্যাংক তার এমসিএলআরটা ক্যালকুলেশন করে। তো এটাকে ইন্টারনাল বেঞ্চমার্কের জন্য বলা হচ্ছে। ইন্টারনাল কেন? কারণ প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রে এটা আলাদা হচ্ছে।
আরবিআই ইম্পোজ করে দিচ্ছে না, আরবিআই কোনো ব্যাংকে বলছে না তুমি এত পার্সেন্টেই তোমায় সুদের হারটা এত পার্সেন্ট তোমাকে রাখতে হবে, 7% রাখতে হবে, 5% রাখতে হবে, এটা কিন্তু হচ্ছে না। এটা ব্যাংকের নিজেকেই ক্যালকুলেশন করতে হচ্ছে, এটাকে এই জন্য ইন্টারনাল বেঞ্চমার্ক বলা হচ্ছে। তো এই টার্মগুলো গুরুত্বপূর্ণ, এখানে হাইলাইট করা রয়েছে সেজন্য। RBI has made it mandatory for the bank to link all new floating rate personal or retail loan and floating rate loan to MSME to an external benchmark from October 1st, 2019 2019 থেকে। তো এই বেঞ্চমার্কটা এক্সটার্নাল বেঞ্চমার্ক এমএসএমইর ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে এক্সটার্নাল বেঞ্চমার্কও করা হয়। এক্সটার্নাল বেঞ্চমার্কের অর্থই হচ্ছে সেখানে আরবিআই কিন্তু আরবিআইয়ের নিজস্ব হাত রয়েছে সেই রেটটাকে নির্ধারণ করা, আর ব্যাংকের ক্ষেত্রে সাধারণত এই ইন্টারনালটা কাজ করে। আর ব্যাংকের ক্ষেত্রে কিছু অপশান রয়েছে, তারা মনে করলে 4টে এক্সটার্নাল বেঞ্চমার্ক করতে পারে। রেপো, 3 মাসের যে ট্রেজারি বিল আছে সেটা, 6 মাসের ট্রেজারি বিল, or any other interest rate published by Financial Banks by India Private Limited। তো এইগুলো নির্ধারণ করেও তারা এক্সটার্নাল বেঞ্চমার্কটা নির্ধারণ করতে পারে। ব্যাংকে কিছুটা স্বাধীনতা দেওয়া আছে এক্সটার্নাল বেঞ্চমার্কের ক্ষেত্রে, অর্থাৎ ইন্টারনাল বেঞ্চমার্ক তার কাছে যে সমস্ত জমা রয়েছে সেইগুলো, আর এই এক্সটার্নাল বলা হচ্ছে রেপো, 3 মাসের ট্রেজারি বিল শুধুমাত্র কেন্দ্র সরকার ইস্যু করতে পারে। তো সেই 3 মাস, 6 মাস, ম্যাক্সিমাম 1 বছরের হতে পারে। তো সেই যে রেট সেটা দেখেও তারা এই এক্সটার্নাল বেঞ্চমার্কটা হিসাব করে। এরপর গুরুত্বপূর্ণ আমরা ক্লাসিফিকেশনটা দেখব, ব্যাংকের যে ক্লাসিফিকেশন রয়েছে সেটা দেখব। 3টে মূল ক্যাটাগরি রয়েছে, 3টে মূল ক্লাসিফিকেশন ব্যাংকের নানাভাবে করা যেতে পারে, অনেক রকম ক্লাসিফিকেশন ব্যাংকের ক্ষেত্রে হয়। তো এখানে মূল যে ক্লাসিফিকেশন সেটা বলা রয়েছে। অ্যাপেক্স ব্যাংক একেবারে সর্বোচ্চ পর্যায়ে যেটা রয়েছে, অর্থাৎ আরবিআই। কমার্শিয়াল ব্যাংক আর কোঅপারেটিভ ব্যাংক। কমার্শিয়াল ব্যাংক যেটা বাণিজ্যিক ব্যাংক, এবং কোঅপারেটিভ ব্যাংক একটু অন্যরকম আলাদা সিস্টেমের যে ব্যাংক সেগুলো কোঅপারেটিভ ব্যাংক। তো এখানে এই দুভাবে ভাগ করা হয় যেতে পারে। আবার আনঅর্গানাইজড ব্যাংকিং, যেখানে কোনো সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেম নেই, যাকে কন্ট্রোল করার কেউ নেই, আনঅর্গানাইজড সেক্টর, যেমন মানি লেন্ডার, যারা মহাজন, যারা সুদের কারবার করে, যারা অর্থ ধার দেয়। তো এরাও এক ধরনের ব্যাংকিং সিস্টেম বলা যায়। তারা নিজেদের মতো যেটা বিল্ড করে, তাদের নিজেদের মতো সিস্টেম, কিন্তু এটাকে একটা ব্যাংকিং সিস্টেম, যেহেতু তারা ধার দিচ্ছে, লেন্ড করছে। ইন্ডিজিনাস ব্যাংক, অর্থাৎ কেউ স্বাধীনভাবে কেউ একটা নিজের মতো ব্যাংক খুলেছে, অর্থাৎ ওই অর্থ ধার দেওয়ার বিষয়টাই আসছে। তো এটাকে আনঅর্গানাইজড ব্যাংকিং বলা হচ্ছে। অর্গানাইজড ব্যাংকিং, যেখানে একজন সেন্ট্রাল ব্যাংক থাকছে সরকার থেকে, কিন্তু তার কিছু কন্ট্রোল সেখানে থাকছে সরকারের, যেমন আরবিআই, কমার্শিয়াল ব্যাংক, নাবার্ড, এক্সিম ব্যাংক, এই সমস্ত যে ব্যাংকগুলো রয়েছে, কোঅপারেটিভ, ডেভেলপমেন্ট ব্যাংক, নানা রকম যে ব্যাংকগুলো সেইগুলো। তো এরকমভাবে নানানভাবে ব্যাংকে ভাগ করা যেতে পারে। তো এখানে মূল ভাগগুলো এখানে দেওয়া রয়েছে। ইভলিউশন আর গ্রোথ বলা রয়েছে। এগুলো যদিও আমরা আগে দেখেছি বিভিন্ন অধ্যায়ে, তবুও এখানে আরেকবার আমরা রিভিশন দিয়ে নেব। 4th সেঞ্চুরি বিসিতে, বিশেষ সমাতেও কৌটিল্য যে অর্থশাস্ত্র ছিল সেখানেও কিন্তু ব্যাংকিং সিস্টেমের কথা বলা রয়েছে। অর্থাৎ অ্যানসিয়েন্ট ইন্ডিয়াতেও কিন্তু এই সিস্টেম সম্পর্কে মানুষ অবহিত ছিল, বা এই ব্যবস্থাটা কিন্তু সেই সময়তেও ছিল। আধুনিক যে ব্যাংকিং সিস্টেম, যেটা ভারতে শুরু হচ্ছে 1770-এ, উইথ দ্য এস্টাবলিশমেন্ট অফ ব্যাংক অফ হিন্দুস্তান। ব্যাংক অফ হিন্দুস্তান হচ্ছে ভারতের প্রথম ব্যাংক, ব্যাংক অফ হিন্দুস্তান 1770-এ আসছে প্রথম ভারতের প্রথম ব্যাংক। এরপরে 18th সেঞ্চুরিতে 3টে প্রেসিডেন্সি ব্যাংক আসছে, ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ মাদ্রাজ এবং ব্যাংক অফ বোম্বে। এই 3টে ব্যাংক আসছে। তারপরে ব্যাংক অফ ক্যালকাটা 1806, ব্যাংক অফ বেঙ্গল নাম হচ্ছে। এরকম বিভিন্ন রকম হিস্ট্রি রয়েছে, হিস্ট্রিগুলো সেই অর্থে গুরুত্বপূর্ণ নয়। প্রথম ব্যাংক কোনটা, এইগুলো গুরুত্বপূর্ণ। ফার্স্ট ব্যাংক হুইচ ওয়াজ এক্সক্লুসিভ সেট আপ বাই দ্য ইন্ডিয়ানস অর এলাহাবাদ ব্যাংক। প্রথম শুধুমাত্র ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত ব্যাংক এলাহাবাদ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 1895-তে, তারপরে হচ্ছে আবার যেটা লাহোরে প্রতিষ্ঠা হচ্ছে, এবং এটা প্রতিষ্ঠাতা লালা লাজপত রায়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠাতা লালা লাজপত রায়। হিস্ট্রিতেও জিজ্ঞাসা করা হয়, এটা ইকোনমিতেও জিজ্ঞাসা করা হয়।
এরপর 1921-এ এই ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে, মাদ্রাজ, এই যে তিনটে প্রেসিডেন্সি ব্যাংক ছিল এইগুলোকে মার্জ করে দিয়ে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হচ্ছে 1921-এ। এইটা গুরুত্বপূর্ণ, জিজ্ঞাসা করা হয় 1921-এ ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া আসছে। তিনটে যে প্রেসিডেন্সি ছিল, বেঙ্গল প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি আর বম্বে প্রেসিডেন্সি, এই তিনটে প্রেসিডেন্সি যে ইংরেজদের ব্রিটিশ আমলে ছিল, সেই তিনটে প্রেসিডেন্সিরই তিনটে আলাদা আলাদা ব্যাংক ছিল। তো সেটাকে মার্জ করে দিয়ে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া আসছে 1921-এ। আচ্ছা, 1922-এ রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি ফাইন্যান্স আসছে। এগুলো আমরা আরবিআই এর যে হিস্ট্রি, আরবিআই প্রতিষ্ঠার হিস্ট্রি, সেখানে আমরা দেখেছি, এখানে আসছে এটা। তো এরপরে এটা 1926-এ হিল্টন ইয়ং কমিশনের এই রিপোর্টটা আসছে। হিল্টন ইয়ং কমিশন, অর্থাৎ এই যে রয়্যাল কমিশন অফ ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফাইন্যান্স, এটাকেই হিল্টন ইয়ং কমিশন বলা হয়, যারা কিনা 1926-এ তাদের রিপোর্টটা দিয়েছিল এবং 1934-এ সেই অনুযায়ী আরবিআই অ্যাক্ট পাস হয়ে 1935-এ আরবিআইটা তৈরি হয়েছিল। তো ছোট করে আমরা হিস্ট্রিটা দেখে নিলাম। আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1955 সালে এটা কিন্তু আসছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াটাকেই কিন্তু নাম চেঞ্জ করে এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নাম দেওয়া হচ্ছে 1 জুলাই 1955। তো এইটা মনে রাখতে হবে, 1 জুলাই প্রশ্ন করে দেওয়া হয় 1955 বারবার এটা জিজ্ঞাসা করা হয়েছে আগে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিস্থাপন করা হয়, 1955, কিন্তু এই 1 জুলাই এটাও মনে রাখতে হবে, এটাও কিন্তু দেয়া হয় বিভিন্ন সময়। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরপর আসছে, যে কমার্শিয়াল ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক কাকে বলা হবে। তো কমার্শিয়াল ব্যাংকে আবার দুটো ভাগে প্রথম ভাগ করা হয়, শিডিউল কমার্শিয়াল ব্যাংক আর নন শিডিউল কমার্শিয়াল ব্যাংক। তো প্রথমে শিডিউল কমার্শিয়াল ব্যাংক কাকে বলা হয়। প্রথমত কমার্শিয়াল ব্যাংক কাকে বলে সেই বিষয়টা বুঝতে হবে। কমার্শিয়াল ব্যাংক মানে হচ্ছে যাদের উদ্দেশ্য হচ্ছে বাণিজ্য করা, যাদের উদ্দেশ্য হচ্ছে মুনাফা লাভ করা, মানুষকে অর্থ ধার দেবে এবং সেখান থেকে সে মুনাফা লাভ করবে, এটা হচ্ছে ব্যাংকের উদ্দেশ্য, কমার্শিয়াল ব্যাংকের এটা উদ্দেশ্য। তো এবার এর মধ্যে দুটো ভাগ আছে, শিডিউল আর নন শিডিউল। শিডিউল ব্যাংক কাকে বলা হবে, সেকেন্ড শিডিউল অফ আরবিআই অ্যাক্ট 1934, আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী যারা সেকেন্ড শিডিউলে রয়েছে, আরবিআই অ্যাক্টের এই সেকেন্ড শিডিউলে যারা রয়েছে তাদেরকে বলা হচ্ছে। এবং এই ব্যাংকগুলোকে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 অনুযায়ী নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ এই যে কমার্শিয়াল ব্যাংকগুলো রয়েছে এর উপরে তো আরবিআই রয়েছে, তো আরবিআই এই ব্যাংকগুলোকে কন্ট্রোল করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে, এবং নিয়ন্ত্রণ করার জন্য তো একটা আইন থাকতে হবে, একটা নিয়ম থাকতে হবে। সেই নিয়মটাই হচ্ছে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949। তো এই অনুযায়ী এই অ্যাক্ট অনুযায়ী, এই আইন অনুযায়ী এই সমস্ত শিডিউল ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে আরবিআই। এবং এদের শিডিউল বলা হয় কেন, কারণ এরা আরবিআই অ্যাক্ট 1934-এর সেকেন্ড শিডিউল অনুযায়ী এদের রেজিস্ট্রেশনটা হয়, সেই জন্য এদেরকে শিডিউল ব্যাংক বলা হচ্ছে। এবার শিডিউল ব্যাংক হলে কি সুবিধা আছে, আরবিআইয়ের আন্ডারে যদি সেটা শিডিউল হয় তাহলে কি সুবিধা আছে। অ্যাপ্রোচ আরবিআই ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, ব্যাংক রেট, রেপো রেট, এমএসএফ, অর্থাৎ এই প্রত্যেকটা রেট আমরা জানি যে ওই কমার্শিয়াল ব্যাংকগুলো আরবিআইয়ের কাছে ধার নেয়, তাদের অর্থ প্রয়োজন হলে আরবিআই কাছ থেকে অর্থ চেয়ে নেয়, এবং সেই যে রেটে, যে সুদে তারা নেয়, ব্যাংক রেট, দীর্ঘ সময়ের জন্য লোন যেটা ব্যাংক রেট বলা হয়, রিপারচেজ রেট অল্প সময়ের জন্য যেটা নয়, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, এটাও একটা ওভারনাইট অল্প সময়ের জন্য লোন। তো এইগুলো তারা সুবিধাগুলো পায় আরবিআইয়ের কাছে, এটা চাইতে পারে, তারা সুযোগটা পায় তারা। তো এই ব্যাংক শিডিউল হতে গেলে দুটো ক্রাইটেরিয়া থাকে, দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করলে তবেই সেই ব্যাংকে শিডিউল ব্যাংক বলা হয়। সেগুলো কি, তাদের পেড আপ ক্যাপিটাল থাকতে হবে 5 লাখ বা তার বেশি, নট লেস দ্যান 5 লাখ, মিনিমাম 5 লাখ হতেই হবে। এটা যেহেতু বহু পুরাতন নিয়ম, সেই জন্য এটা 5 লাখই রয়েছে এখনো পর্যন্ত। এরকমভাবেই হিসাবটা করা হয় যে সেই ব্যাংকের পেড আপ ক্যাপিটাল, তারা প্রথম যখন সেই ব্যাংকটা স্থাপন করা হচ্ছে সেই সময়কার যে পুরো ক্যাপিটালটা সেটা 5 লাখ বা তার বেশি হতে হবে। আর তারপরেরটা হলো, এনি অ্যাক্টিভিটি অফ দ্য ব্যাংক উইল নট বি অ্যাডভার্সলি এফেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য ডিপোজিটর। তো ব্যাংক এমন কিছু কাজ করবে না যাতে করে ডিপোজিটরদের কোনো সমস্যা হয়। তো এটাও গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটো বিষয় মেনটেন করতে হয় অবশ্যই শিডিউল ব্যাংক হতে গেলে। তো এখানে শিডিউল ব্যাংকের 5টা ক্যাটাগরি বলা রয়েছে। কি কি রয়েছে শিডিউল ব্যাংকের 5টা ক্যাটাগরি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটা আলাদা ক্যাটাগরি। 2 নম্বর,
ন্যাশনালাইজড ব্যাংক, যে সমস্ত ব্যাংকে কোনো না কোনো সময় জাতীয়করণ করা হয়েছে, অর্থাৎ কোনো একটা সময় সেটা বেসরকারি হাতে ছিল, কোনো পার্সনের হাতে ছিল বা কোনো গ্রুপের হাতে ছিল, সেটাকে সরকারি করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে ন্যাশনালাইজড ব্যাংক। আর কি রয়েছে? রিজিওনাল রুরাল ব্যাংক, গ্রাম্য এরিয়াতে বিভিন্ন লোন প্রদানের জন্য বিশেষ যে ব্যাংকগুলো করা হয়, রিজিওনাল রুরাল ব্যাংক সেটা। আর রয়েছে ফরেন ব্যাংক, বিদেশি ব্যাংক, যেগুলো ফরেন ব্যাংক, অর্থাৎ বিদেশের কোনো জায়গায় রেজিস্ট্রেশন তাদের রয়েছে, তারাও যদি আমাদের দেশে তাদের অ্যাকাউন্ট খুলতে চায় তাহলে সেটা হচ্ছে রিজিওনাল ফরেন ব্যাংক। আর প্রাইভেট ব্যাংক, যেটা ব্যক্তিগত মালিকানায় যে সমস্ত ব্যাংকগুলো থাকে তাকে বলা হচ্ছে প্রাইভেট ব্যাংক। তো এই যে 5টা ক্লাসিফিকেশন রয়েছে, এগুলো সব কিন্তু শিডিউল ব্যাংক। শিডিউল ব্যাংক অর্থাৎ এরা সকলে আরবিআইয়ের আন্ডারে, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949-এর আন্ডারে এই সমস্ত ব্যাংকগুলো আরবিআই কন্ট্রোল করে থাকে, তাদেরকে নির্দেশ যেমন দিয়ে থাকে তারা সেগুলো মানতে বাধ্য, না হলেই তাদেরকে পেনাল্টি চার্জ করা হয়, এবং পেনাল্টি চার্জ করা হয় ওই ব্যাংক রেট যেটা থাকে সেই তার উপর কোনো একটা পেনাল্টি। আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে আরবিআই এই ব্যাংকের উপর 1 কোটি পেনাল্টি চার্জ করেছে, এই ব্যাংকের উপর করেছে, প্রায়শই এটা আমরা দেখে থাকি নিউজে, কারেন্ট অ্যাফেয়ার্সে। তো তারা কিন্তু ওই সমস্ত রেগুলেশন যেটা রয়েছে ওই আইন অনুযায়ী সেটা লঙ্ঘন করলেই এরকম পেনাল্টি তারা চার্জ করে থাকে। তো এই সব ব্যাংকগুলো আরবিআইয়ের আন্ডারে রয়েছে, ফরেন ব্যাংক হোক, প্রাইভেট ব্যাংক হোক, রিজিওনাল রুরাল হোক, ন্যাশনালাইজড ব্যাংক, স্টেট ব্যাংক, সব কিন্তু এরা আরবিআইয়ের আন্ডারে। এবং শিডিউল 2 আরবিআই অ্যাক্ট শিডিউল 2 অনুযায়ী এদেরকে শিডিউল ব্যাংক বলা হয়। তো এটা হলো শিডিউল ব্যাংক এবং তার পুরো যে বৈশিষ্ট্য সেটা। আচ্ছা, এরপর আমরা দেখব শিডিউল আর নন শিডিউলের যে ক্লাসিফিকেশনটা যেটা বললাম সেই ক্লাসিফিকেশনটা ইন ডিটেলসে আমরা দেখব। শিডিউল ব্যাংক যেগুলো আছে তার মধ্যে কমার্শিয়াল ব্যাংক রয়েছে, বাণিজ্যিক ব্যাংক রয়েছে, আর কোঅপারেটিভ ব্যাংক রয়েছে। নন শিডিউল যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো লোকাল এরিয়া ব্যাংক আর নন শিডিউল আরবান কোঅপারেটিভ ব্যাংক, এই ক্লাসিফিকেশনটা এদের দুটো করা হয়। তো শিডিউল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকের মধ্যে যে ডিভিশনটা আমরা দেখলাম, পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে, পাবলিক সেক্টর ব্যাংক অর্থাৎ যেগুলো সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়, প্রাইভেট সেক্টর ব্যাংক রয়েছে যেগুলো প্রাইভেট সেক্টরে যেগুলো রয়েছে, এছাড়া ফরেন ব্যাংক আর রিজিওনাল রুরাল ব্যাংক আরআরবি এগুলো। কোঅপারেটিভ ব্যাংকের মধ্যে রয়েছে শিডিউল, স্টেট কোঅপারেটিভ আর আরবান কোঅপারেটিভ। শিডিউল কিন্তু এগুলো শিডিউল এখানে আমরা নন শিডিউলের মধ্যেও আরবান কোঅপারেটিভ দেখতে পাবো। আর রয়েছে লোকাল এরিয়া ব্যাংক, লোকাল এরিয়া যে সমস্ত ব্যাংকগুলো থাকে। তো এই ব্রড ক্লাসিফিকেশনটা এরকমভাবে করা হয়, নানানভাবে ব্যাংকিংয়ের ক্লাসিফিকেশন করা হয়ে থাকে। আমাদের ওই ক্লাসিফিকেশনের থেকেও ওই ব্যাংকটার কি বৈশিষ্ট্য সেটা জানাটা বেশি প্রয়োজন। তো ন্যাশনালাইজেশন অফ কমার্শিয়াল ব্যাংক ইন ইন্ডিয়া, ভারতে কমার্শিয়াল ব্যাংকগুলোকে ন্যাশনালাইজ করা হচ্ছে, অর্থাৎ যেগুলো কিনা বেসরকারি হাতে ছিল কোনো এক সময় সেগুলোকে সরকারের হাতে আনা হচ্ছে। এটা একটা হিস্টোরিক্যাল ডিসিশন ছিল, কোন সময় এটা নেওয়া হয়েছিল বারবার জিজ্ঞাসা করা হয়। তো 1950-51-তে 430টা কমার্শিয়াল ব্যাংক ছিল ভারতে, এবং সেই সময় তাদেরকে কন্ট্রোল করার কেউ ছিল না, তারা নিজেদের মতো কাজ করত। তো সেই জন্য কি করা হলো, বড় ব্যাংকে পরিণত করা হলো, স্মল ব্যাংকগুলোকে মার্জ করে বড় ব্যাংক তৈরি করা হলো। তো মনিটারি পলিসি, এখানে একটা পলিসি, মার্জার পলিসি নিল, এবং সেখানে আরবিআই এর এই পলিসিটা নিল এবং ছোট ছোট ব্যাংকগুলোকে মার্জ করে দিল। এবং এসবিআই অ্যাক্ট 1955, যেটা আমরা দেখলাম এর আগেই যে ব্যাংকিং হিস্ট্রিতে, যে এসবিআই 1955 সালে 1 জুলাই প্রতিষ্ঠা লাভ করছে 3টে ইম্পেরিয়াল ব্যাংকে জুড়ে, যেটা আগে ইম্পেরিয়াল ব্যাংক ছিল সেটা নাম পরিবর্তন হয়, এসবিআই হচ্ছে 1955-তে। তো এখানে সেজন্য এসবিআই হয়ে যাচ্ছে কি ফার্স্ট পাবলিক সেক্টর ব্যাংক, প্রথম সরকার নিয়ন্ত্রিত বা সরকারি যে সমস্ত ব্যাংক আমরা বলে থাকি, ফার্স্ট পাবলিক সেক্টর ব্যাংক কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হতে পারে। আচ্ছা, আরবিআই 92% শেয়ার
এই সময় এটা কিনে নিয়েছিল। এসবিআই যে শেয়ার সেটা তার 92% আরবিআই এই সময় নিয়ে নিয়েছিল। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আসছে 1969 সালে। 1969 সালে 19শে জুলাই 14টা বড় ব্যাংক এদেরকে ন্যাশনালাইজ করে নিয়েছে। এর আগে আমরা দেখলাম কি বিভিন্ন ছোট ছোট ব্যাংকের মার্জার হচ্ছে, মার্জিং করে নেওয়া হচ্ছে, তাদেরকে বড় ব্যাংকে পরিণত করা হচ্ছে, এবং এই 1969-এ 14টা বড় ব্যাংকে ন্যাশনালাইজড করে নেওয়া হচ্ছে, অর্থাৎ জাতীয়করণ করে নেওয়া হচ্ছে, তাদেরকে সরকারি আওতাভুক্ত করে নেওয়া হচ্ছে। এটা ফার্স্ট করা হচ্ছে 1969-এর 19শে জুলাই, 19th জুলাই। এরপরে সেকেন্ড টাইম আবারও 1980-তে সেকেন্ড টাইমের জন্য আরও 6টা ব্যাংকে, এখানে আরও 6টা ব্যাংকে ন্যাশনালাইজড করে নেওয়া হচ্ছে, অর্থাৎ বেসরকারি ছিল তাদেরকে সরকারি করে নেওয়া হচ্ছে। তাহলে 14 আর এখানে 6, মোট 20টা হয়ে গেল ন্যাশনালাইজড ব্যাংক। তো যেগুলোর ডিপোজিট ছিল 50 কোটি বা তার বেশি, তাদেরকেই 1969-এ করা হয়েছিল। এটা একটু মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু ব্লু কালারে এখানে হাইলাইট করা আছে এই জন্য যে এই যাদের 50 কোটির উপরে ক্যাপিটাল ছিল যাদের, তাদেরকেই এই 14টা ব্যাংকে ন্যাশনালাইজেশন করে নেওয়া হয়েছিল। আর বাকি যে 6টা ছিল, যেটা 1980-তে করা হলো, 200 কোটি বা তার উপরেই যাদের ক্যাপিটাল ছিল, তাদেরকে এই 15 এপ্রিল 1980-তে ন্যাশনালাইজেশন করা হচ্ছে। ব্যাংক ন্যাশনালাইজেশন কাকে কোন ব্যাংকে করা হয়েছিল এখানে দেয়া আছে, এটা মনে রাখার প্রয়োজন নেই, বড় লিস্ট রয়েছে। এখানে মার্জিংয়ের ব্যাপারে রয়েছে, বহু ব্যাংক মার্জার হয়েছে, এখনো চলছে মার্জিংটা। তো ন্যাশনালাইজেশনের পর বা এই যে ন্যাশনালাইজেশন করা হয়েছিল এই সংক্রান্ত বলা রয়েছে, এগুলো জাস্ট আমাদের ওই ইনফরমেশনগুলো মনে রাখা প্রয়োজন, এখানে আর সেরকম কিছু নেই। এরপর যেটা গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাংক। রিজিওনাল রুরাল ব্যাংক কাকে বলা হবে? রিজিওনাল রুরাল ব্যাংক বা এর বৈশিষ্ট্যটা কি? আমরা দেখলাম যে কমার্শিয়াল ব্যাংক রয়েছে, ন্যাশনালাইজড ব্যাংক রয়েছে, তাদের বৈশিষ্ট্য রয়েছে, আরবিআই রয়েছে, তাদের বৈশিষ্ট্য রয়েছে, এসবিআই রয়েছে, তার একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। তো এই রিজিওনাল রুরাল ব্যাংকটা কি? এটা এম নরসিম্হান কমিটি তারা কিন্তু রেকমেন্ড করে যে এই রিজিওনাল রুরাল ব্যাংক একটা ব্যাংক এই ধরনের থাকবে। মাল্টি এজেন্সি অ্যাপ্রুভ টু রুরাল ক্রেডিট। তো রুরাল ক্রেডিট অর্থাৎ রুরাল অঞ্চলে, গ্রাম্য অঞ্চলে বিভিন্ন যে ছোট ছোট উদ্যোক্তাগুলো থাকে, উদ্যোগগুলো থাকে, সেখানে ঋণ দেয়া, তাদেরকে ঋণ প্রদান করা, তার জন্য স্পেশালাইজড একটা ব্যাংক তৈরি করতে হবে। কমার্শিয়াল ব্যাংক আর কোঅপারেটিভ সোসাইটি ওয়ার নট অ্যাডিকুয়েটলি ক্রিয়েটিং টু ক্রেডিট রিকোয়ারমেন্ট অফ দ্য স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার, এগ্রিকালচারাল লেবারার, আর্টিসানস, রুরাল এরিয়া। তো এটা কেন করা হলো? আর নতুন রিজিওনাল রুরাল ব্যাংক আরআরবি কেন তৈরি করা হলো? কারণ এর আগে যেসব কমার্শিয়াল ব্যাংক ছিল বা কোঅপারেটিভ সোসাইটি যারা ছিল, তারা সঠিকভাবে আরআরবিকে সঠিকভাবে তারা গ্রাম্য অঞ্চলে কৃষক বা আরও যে সমস্ত যারা উদ্যোক্তা থাকেন তাদেরকে লোন দিতে পারছে না। সেজন্য এদের প্রয়োজন হলো। এইবার 1975-এ আরবিআই এটা সেট আপ করছে। খুব গুরুত্বপূর্ণ সাল এখানে আলাদা করে হাইলাইট করা আছে, এই জন্য 1975-এ আরআরবি আসছে। বারবার জিজ্ঞাসা করা হয় আরআরবি কত সালে এসেছিল, তো আরআরবি কিন্তু 1975 সালে আনা হয়েছিল। 2 অক্টোবর 1975 প্রথমা গ্রামীণ ব্যাংক, এটা হচ্ছে ফার্স্ট আরআরবি। এটাও প্রশ্ন তৈরি হয় যে প্রথম যে আরআরবি ছিল, রিজিওনাল রুরাল ব্যাংক প্রথম যেটা তৈরি হয়েছিল সেটার নাম কি? প্রথমা গ্রামীণ ব্যাংক 1975-এ 2 অক্টোবর এটা আসছে। সেন্ট্রাল গভর্নমেন্টের এখানে 50% স্টেক রয়েছে ওই আরআরবিতে, স্টেট গভর্নমেন্টের 15% রয়েছে, আর কমার্শিয়াল ব্যাংকের রয়েছে 35%। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, এই যে আরআরবি এটাকে একটা হাইব্রিড ব্যাংক বলা হয়, কারণ এর ব্যাংকিং বৈশিষ্ট্য রয়েছে বিভিন্ন রকম। এখানে 50% সেন্ট্রাল গভর্নমেন্টের স্টেক রয়েছে, এখানে স্টেট গভর্নমেন্টের 50% রয়েছে, আর কমার্শিয়াল ব্যাংক আবার 35%। কোনো একটা কমার্শিয়াল ব্যাংক, যেটাকে স্পন্সর্ড ব্যাংক বলা হয়, কোনো একটা পাবলিক সেক্টর কমার্শিয়াল ব্যাংক, ধরা যাক ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া তারা কিনা এই আরআরবি যারা স্টাফ রয়েছে বা আরআরবি যে পুরো সিস্টেমটা তারা নিয়ন্ত্রণ করবে, তারা তাদের মতো নিয়ন্ত্রণ করবে কোনো একটা কমার্শিয়াল ব্যাংক। আমি এখানে ধরে নিচ্ছি ইউবিআই। তো
এরকমভাবে যে পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে, এটা এসবিআই হতে পারে, অন্য যে কোনো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হতে পারে, অন্য যে কোনো ব্যাংক, একটা কমার্শিয়াল ব্যাংক যেটা ন্যাশনালাইজ ব্যাংক রয়েছে, তারা এই আরআরবিটার দায়িত্ব নেবে, তাদের স্টাফদের বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া থেকে শুরু করে তাদের এরকম সিস্টেমগত সাহায্য করার জন্য। তো এই যে ব্যাংক যারা এই হেল্পটা করছে তাদেরকে বলা হচ্ছে স্পন্সর্ড ব্যাংক। আরবিআই আরআরবিকে হেল্প করার জন্য যে পাবলিক সেক্টর ব্যাংকটা এগিয়ে আসছে তাকে বলা হচ্ছে স্পন্সর্ড ব্যাংক। তো আরবিআই এই যে আরআরবির এই যে স্পেশাল বিষয়টা, রিজিওনাল রুরাল ব্যাংকের এই যে স্পেশাল বিষয়টা, যে কোনো একটা স্পন্সর্ড ব্যাংক থাকছে, যে কিনা একটা ন্যাশনালাইজ ব্যাংক, যে কিনা একটা সরকারি ব্যাংক, সেই ব্যাংক আরআরবিকে হেল্প করছে, তাদের তাদের নানা রকম প্রাতিষ্ঠানিক যে সুযোগ সুবিধা সে সমস্তগুলো প্রদান করছে। তো এই 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 বিষয়টা গুরুত্বপূর্ণ, আরআরবির একটা বিশেষ একটা বৈশিষ্ট্য, এটা মনে রাখতে হবে। তো বিভিন্ন জায়গাতে আর খুব বেশি কিন্তু নেই রিজিওনাল রুরাল ব্যাংক, একটা সীমিত রিজিওনাল রুরাল ব্যাংক রয়েছে। তো জেনারেল ব্যাংক অফ ইন্ডিয়া ওয়াজ ফাউন্ডেড 1786, ফার্স্ট এভার ব্যাংক ইন ইন্ডিয়া, এটা এখন বর্তমানে নেই। দ্য ওল্ডেস্ট সার্ভাইভিং ব্যাংক ইন দ্য কান্ট্রি ইজ দ্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হুইচ ওয়াজ এস্টাবলিশড ব্যাংক অফ বেঙ্গল 1806। এটা আমরা দেখেছি, এটা অন্যভাবে প্রশ্ন করা হতে পারে, সেজন্য এখানে দেওয়া রয়েছে যে পুরাতন ব্যাংক যেটা এখনো পর্যন্ত বজায় রয়েছে, তার অস্তিত্ব এখনো পর্যন্ত রয়েছে, তো সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নাম পরে দেওয়া হয়েছে, তার আগে ছিল ইম্পেরিয়াল ব্যাংক, যেটা 1921-এ নামকরণ করা হলো ইম্পেরিয়াল ব্যাংক। তারও আগে এই যে ব্যাংক অফ বেঙ্গল, যেটা বেঙ্গল প্রেসিডেন্সিতে স্থাপন করা হলো 1806, অর্থাৎ প্রথমে হলো ব্যাংক অফ বেঙ্গল, সেখান থেকে হলো ইম্পেরিয়াল ব্যাংক, সেখান থেকে হলো স্টেট ব্যাংক। তো আমরা সেজন্য বলছি যে ব্যাংক অফ বেঙ্গল যেটা ছিল একদম সর্বপ্রথম, এখনো পর্যন্ত সেটা আছে, যেটা এসবিআই রূপে এখনো পর্যন্ত আছে। তো এই ইনফরমেশনটাও গুরুত্বপূর্ণ। তো এখানে আবার একটা হিস্ট্রি দেওয়া আছে, কমার্শিয়াল ব্যাংকের প্রোগ্রেস দেওয়া আছে, এখানে প্রয়োজন নেই। কোঅপারেটিভ ব্যাংকটা কি সেটা একটু জানতে হবে। কোঅপারেটিভ ব্যাংকটা কি? এরা স্টেট কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট অনুযায়ী এরা রেজিস্ট্রিকৃত। তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে, এর আগে আমরা দেখলাম কি কমার্শিয়াল যে ব্যাংকগুলো ছিল, শিডিউল কমার্শিয়াল ব্যাংক যেগুলো ছিল, তারা আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী রেজিস্ট্রিকৃত। কোঅপারেটিভ ব্যাংক দেখা যাচ্ছে স্টেট কোঅপারেটিভ অ্যাক্ট, স্টেট কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট, তার আন্ডারে এই কোঅপারেটিভ ব্যাংকটা কিন্তু কাজ করছে, এই আইন অনুযায়ী তারা কাজ করছে, এবং সেখানে আরবিআইও কিন্তু তাদেরকে কিছুটা কন্ট্রোল করে থাকে, এটাও মনে রাখতে হবে। এরা আলাদা কোথায়? এরা এই অ্যাক্ট অনুযায়ী আলাদা, কিন্তু এদের আরবিআইয়ের কিছুটা কন্ট্রোল এদের উপর আছে। আচ্ছা, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা, নো প্রফিট নো লস, এটা নিয়ে এরা চলছে কোঅপারেটিভ ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকের থেকে এটা কেন আলাদা? কমার্শিয়াল ব্যাংক বললাম কি, এরা কমার্শিয়াল ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে প্রফিট লাভ করা, মুনাফা লাভ করা। কোঅপারেটিভ ব্যাংকের কিন্তু একেবারেই সেরকম কোনো মোটিভ নেই, এরা না লাভ না লোকসান, এই মোটিভে এরা চলে। আর ওয়ান মেম্বার ওয়ান ভোট, অর্থাৎ এর স্টেক যার কাছে থাকবে সেই মেম্বার অনুযায়ী, তাদেরকে একটা মেম্বার অনুযায়ী একটা ভোট, এই অনুযায়ী তারা চলে, অর্থাৎ এর ডিসিশন মেকিংয়ের জন্য ভোটিং সিস্টেমটা এরকম। এগ্রিকালচার আর রুরাল সেক্টরে এরা মূলত লোনটা দিয়ে থাকে। কোঅপারেটিভ ব্যাংক যেগুলো হয় এগ্রিকালচারে, রুরাল এরিয়াতে লোন দিয়ে থাকে। তাহলে আমরা কি দেখলাম, আরআরবিও তাই করে, রিজিওনাল রুরাল ব্যাংকও তাই করে, এই এগ্রিকালচার সেক্টর গ্রামীণ অঞ্চলে লোন দেয়। আবার কোঅপারেটিভ ব্যাংকও, কোঅপারেটিভ সোসাইটি ব্যাংকও কিন্তু, তারাও কিন্তু এই রুরাল এরিয়াতে তারা লোনটা দিয়ে থাকে। শর্ট টার্ম ক্রেডিট দিয়ে থাকে, স্বাভাবিক, ছোট লোন যখন দেওয়া হবে শর্ট টার্ম, অল্প সময়ের জন্য তারা লোন দেবে, তো শর্ট টার্ম ক্রেডিটটা দেবে। প্রাইমারি এগ্রিকালচার লেবার তাদের দেবে, ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক রয়েছে, স্টেট কোঅপারেটিভ ব্যাংক, এই তিনটে স্ট্রাকচার রয়েছে। স্টেট কোঅপারেটিভ হয়, ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ হয়, আর প্রাইমারি কোঅপারেটিভ হয়, এই তিনটে স্ট্রাকচার রয়েছে। এই স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে। তো শর্ট টার্মে এরা লোনটা দিয়ে থাকে, স্টেট কোঅপারেটিভ, ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ আর প্রাইমারি ক্রেডিট সোসাইটি, এই তিনটে ধাপ রয়েছে। আর লং টার্ম লোন দিয়ে থাকে কারা? ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক, কোঅপারেটিভ রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক। তো এই কোঅপারেটিভ ব্যাংকের যে এতগুলো ক্লাসিফিকেশন রয়েছে, সেটাকে দুটো বেসিসে ভাগ করা হচ্ছে, শর্ট টার্ম ক্রেডিট
আর লং টার্ম ক্রেডিট, যারা অল্প সময়ের জন্য ঋণ দেয়, যারা বেশি সময়ের জন্য ঋণ দেয়। তো অল্প সময়ের জন্য কারা দিচ্ছে? স্টেট কোঅপারেটিভ, ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ, প্রাইমারি ক্রেডিট সোসাইটি। আর লং টার্মের জন্য দিচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক আর কোঅপারেটিভ রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক, এরা। তো এই পুরো বিষয়টা মনে রাখতে হবে। ডেভেলপমেন্ট ব্যাংক আমি পরে বলবো। ডেভেলপমেন্ট ব্যাংক পুরো আলাদা একটা বিষয়। প্রত্যেকটা ডেভেলপমেন্ট ব্যাংক আলাদা আলাদা তাদের বৈশিষ্ট্য রয়েছে এবং তাদের কাজগুলো প্রত্যেকটা আলাদা আলাদা। এখানে যে মূল বিষয়টা সেটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক একদিকে, রিজনাল রুরাল ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, এদের মূল বৈশিষ্ট্যগুলো কি, তাদের মধ্যে কি তফাৎ রয়েছে, এগুলো গুরুত্বপূর্ণ। এবং তার আগে যে আমরা যেটা দেখলাম যে মনিটারি পলিসি কমিটি এবং মনিটারি পলিসি যে রিপোর্ট এবং বেঞ্চমার্ক, ইন্টারনাল বেঞ্চমার্ক কীভাবে নির্ধারিত হয়, এমসিএলআর কীভাবে নির্ধারিত হয়, সেই ক্যালকুলেশনটা এই সম্পর্কে আজকে আলোচনাটা এখানে সমাপ্ত করছি। এবার আমি জিজ্ঞাসা করব, কারো কিছু প্রশ্ন থাকলে এখানে আমি জিজ্ঞাসা করতে বলবো। মনিটারি পলিসি কমিটি রয়েছে, আমি আরেকবার বলে দিচ্ছি প্রথম থেকে। মনিটারি পলিসি কমিটি রয়েছে আরবিআই এর 6 জন মেম্বারের কমিটি। তারা ঠিক করছে মনিটারি পলিসি কেমন হবে। প্রত্যেক 2 মাস অন্তর মনিটারি পলিসি বের হয়, রেপোরেট কেমন থাকবে, রিজার্ভ রেপোরেট কেমন থাকবে। তো এই যে সিস্টেমটা পুরো, এটা কিন্তু মনিটারি পলিসি কমিটি এরা কন্ট্রোল করে। 6 জন মেম্বার থাকে, 3 জন আরবিআই থেকে, 3 জন গভর্নমেন্ট থেকে, এবং এই রিপোর্টটা তারা পাবলিশ করে। আর কোনো ব্যাংক তার লেন্ডিং রেটটা কেমন হবে, সে যে ধার দিচ্ছে, টাকা দিচ্ছে, লোন দিচ্ছে, সে রেটটা কেমন হবে, সেটা এই মার্জিনাল কস্ট অফ ফান্ড বেস লেন্ডিং রেট এমসিএলআর থেকে ক্যালকুলেশন করা হয়। এটা ক্যালকুলেশন করতে গিয়ে এই 4টে বিষয় ধরা হয়: মার্জিনাল কস্ট অফ ডিপোজিট, সিআরআর, এসএলআর, ব্যাংকের অপারেশনাল কস্ট এবং কত সময়ের জন্য লোন দিচ্ছে। এই 4টে বিষয়ের উপর ডিপেন্ড করে এটা ক্যালকুলেশন করা হয়। কেন করা হয়? কারণ আরবিআই যে পলিসিটা নিচ্ছে সেটা যেন গ্রাউন্ড লেভেলে সমস্ত ব্যাংক সেই অনুযায়ী পলিসিটা নেয়, সেই কারণে অটোমেটিকলি তারা নিতে বাধ্য হয়, সেই কারণে। আচ্ছা, এই মনিটারি পলিসি কমিটি মিটিং হয় 4 বার, একটা বছরে 4 বার মিটিং হয়। আর যখন এই এমসিএলআর অনুযায়ী ক্যালকুলেশন করছে ব্যাংক, তাকে ইন্টারনাল বেঞ্চমার্ক বলছে। এক্সটার্নাল বেঞ্চমার্ক বলছে যখন এই রেপো রেট, 3 মাসের ট্রেজারি বিল, 6 মাসের বিল, ট্রেজারি বিল, এইসব ক্যালকুলেশন করে যখন লেন্ডিং রেট বার করছে, তখন এক্সটার্নাল বেঞ্চমার্কিং বলা হচ্ছে তাকে। এরপর এই ব্যাংকিং সিস্টেমের ক্লাসিফিকেশনটা চলে আসছে, হিস্ট্রিটা রয়েছে, কোন কোন সময় কোন কি ব্যাংক রয়েছে, হিস্ট্রিতে আমি যাচ্ছি না। এরপর কবে ন্যাশনালাইজেশন করা হয়েছিল, কোন সময় কতগুলো, সব ইনফরমেটিভ বিষয় রয়েছে, এগুলো বারবার পড়ে মনে রাখতে হবে। আর মূল ব্যাংকের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, যে রিজিওনাল রুরাল ব্যাংকে কী ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, বা স্টেট ব্যাংকের কী রয়েছে, ন্যাশনালাইজড ব্যাংক কাকে বলে, শিডিউল ব্যাংক কাকে বলে, নন শিডিউল ব্যাংক কাকে বলে, এবং এই কোঅপারেটিভ এবং আরআরবি, এই মূল বিষয়গুলো আজকে আমি আলোচনা করলাম। এরপরে আমি এই ডেভেলপমেন্ট ব্যাংক নিয়ে আরও ডিটেলসে বলবো। আমি আগেও করেছি যদিও, কিন্তু পরে আবারও এই ক্লাসগুলো পড়তে হবে বারবার, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি ছোট করে বলে দিলাম। এবার কারো কিছু প্রশ্ন থাকলে আমি জিজ্ঞাসা করতে বলবো। ওকে, ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। আমি খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের সমস্ত বিষয় খুবই গুরুত্বপূর্ণ, ব্যাংকিং পুরো ব্যাংকিং চ্যাপ্টারেরই খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এই অধ্যায়ের সংক্রান্ত আলোচনাটা এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।